গত বছর নলিন সরকার স্ট্রিট করলাম অনেক দিন পর, 14 বছর পর। মানে আমার আঁতুর ঘর, দুর্গাপুজোর আঁতুর ঘর। ইউনেস্কো ইন্টেলিজেবল হেরিটেজ বলে একটা তকমা দিয়েছে দুর্গাপুজোকে। ওটা আমরা রক্ষা করছি কোথায়? একটা জায়গায় আপনি বলছিলেন, দেখছিলাম যে কলকাতা পুজোর একটা বিরাট বড় ঐতিহ্য আছে, সেটা লুম্পেনদের হাতে ছেড়ে দিতে পারি না। এটা আমার এখনো মনে হয়। কেন? শিল্পের ক্ষেত্রে দাদাগিরি, লুম্পেনগিরি আমরা রাজত্ব করবে হবে না। দুর্গাপূজার ক্ষেত্রে যতদিন সনাতন দিনরা বেঁচে আছে ততদিন হবে না। শিল্প হবে সেকুলার। কে তোমার মাথার দিব্যি দিয়েছে শিল্প সেকুলার হবে? গোটা পৃথিবী জুড়েই। পৃথিবী জুড়ে শুরুই তো হয়েছে ধর্মকে কেন্দ্র করে। আরে 10টা হাত নিয়ে যে মেয়েটা রয়েছে, এতদিনের এত গল্প, এত প্রভাবনতা, তাকে বাদ দেওয়ার তো প্রবণতা কথা, তার নামটাই বাদ দিয়ে দাও। দুর্গাপুজোর নামটা বাদ দিয়ে দিলে তো হয়ে যায়। যেহেতু রামের মূর্তি তৈরি করছে, তুমি তো বিজেপি হয়ে গেলে। আরে আমার ঐতিহ্য, যাদেরকে নিয়ে বেঁচেছি, যাদের একটা মহাকাব্যের নায়ক, এ কার সম্পত্তি? রাম তো আমাকে খেতে পড়তে দিয়েছে, তুমি তো খেতে পড়তে দাওনি বাবা আমাকে, তো গল্প করছো কেন? আর যে ঘরে যখন আমার বোনটাকে ওইভাবে রেপ করে হত্যা করা হয়েছিল, আমি তো নেমেছিলাম রাস্তায়। আমার মনে হয়েছিল, আমার বিবেকে দংশন করেছিল যে আমার ঘরেও তো দুটো মেয়ে রয়েছে। শিল্পের প্রয়োজন আছে কি কিছু? মানে বেঁচে থাকার জন্যই শিল্পের প্রয়োজন আছে, মানে নাহলে মানুষ বাঁচবে কি নিয়ে? হয়তো তাই। লাস্ট বারের পুজোয় দুটো কাজ করলেন, কেমন গেল পুজোটা? গত বছর নলিন সরকার স্ট্রিট করলাম অনেক দিন পর, 14 বছর পর। মানে আমার আঁতুর ঘর, দুর্গাপুজোর আঁতুর ঘর, সেখানে করলাম। খুব মানে আনন্দ করেছি, মজা পেয়েছি। এবং এবছরে যেহেতু সদ্য সলিল চৌধুরী মহাশয়ের শতবর্ষ ছিল, তা আমি সলিল চৌধুরী ভক্ত আর কি, আচ্ছা। ভাবশিষ্যও বলতে পারো। তো ওনাকে মানে সেলিব্রেট করব, ওনার শতবর্ষ উদযাপন করব কিভাবে, মাথার মধ্যে ছিল ভীষণভাবে। আমার তখন মনে হলো যে ইউনেস্কো ইন্টেলিজেবল হেরিটেজ বলে একটা তকমা দিয়েছে দুর্গাপুজোকে, ওটা আমরা রক্ষা করছি কোথায়? ওই মাথার মধ্যে ঘোরাফেরা করছে হঠাৎ করে, ওই একটা সাবঅল্টার্ন কালচার, সাবঅল্টার্ন জায়গা, মানে নলিন সরকারের বস্তি এলাকা, যেখান থেকে যাদেরকে নিয়ে আমি উদযাপন করি, সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা মানে এটা হেজিমনি একটা কালচার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে কী করে এটাকে উদযাপন করা যায়। ঠিক আছে চলো, তো সাত ভাই চম্পা জাগরে জাগো, যদি গানটা গাওয়াই তাহলে তো কী এসে গেল, তো গান বাজতেই পারে। তারপর দেখা গেল যে আমি চিতপুরের ছেলে, ওই মেহবুব ব্যান্ড যেটা আস্তে আস্তে করে আউট হয়ে যাচ্ছে, একদম কেউ শুনছে না, কেউ জানছে না, কোনো সেলিব্রেশনে ডাকছে না, অথচ ওরাই সমস্ত উদযাপনগুলো করতো, সে বিসর্জন হোক, বিয়েবাড়ির হোক, যা কিছু হোক। ওইটা মাথায় রাখলাম, মাথায় রেখে তখন আমাদের ওই দাদা সুরকার গৌতম দাস, ওনাকে বললাম আমার এইটা চাই, যে মেহবুব ব্যান্ড বাজবে, ওখানে সাত ভাই চম্পা জাগরে জাগো বাজবে, মানে ফুল মজা মস্তি। ওই আস্তে আস্তে করে শুরু করলাম, তার পাঁচিল, বাড়িঘরদোর, সাইট স্পেসিফিক ইনস্টলেশন, প্যান্ডেল ছেড়ে আস্তে আস্তে করে জানলা, বাড়ি ঘরদোর, তাদের বারান্দা, তাদের দেওয়াল, তাদের ভেতরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে করে বিস্তার শুরু করলাম। এবং এমন মেটেরিয়াল ইউজ করলাম যে মেটেরিয়ালটা একদম ওইখানে বিক্রি হয়, মানে হরিশাহার হাট, যেখানে একদম আমি বলছি মানে কোট আনকোট সাবঅল্টার্ন মানুষদের জামা কাপড় বিক্রি হয়। ওই ফেলে দেওয়া জামা কাপড়, ওইগুলো দিয়ে সাজাতে শুরু করলাম। খুব কম পয়সা বাজেট, করতে করতে রূপকথার গল্প, ব্যঙ্গমি, লালকমল, নীলকমল, এই পক্ষীরাজ ঘোড়া, সব কিছু করতে করতে একদম দুর্গার জায়গায় গিয়ে তাকে নাচিয়ে দিলাম।
একদম অষ্টাদশী সুন্দরী করে নাচিয়ে দিলাম। এই ছোট গল্প, কিন্তু ওই ন্যারেটিভটাই খুব সুন্দর ছিল যে একজন মানুষকে শতবর্ষ উদযাপন করতে গেলে পরে তার কাজের কোনো একটা ছোট্ট জায়গা নিয়ে নিতে হয়, এবার তাকে বিস্তার করো। একটা জায়গায় আপনি বলছিলেন দেখছিলাম যে কলকাতা পুজোর একটা বিরাট বড় ঐতিহ্য আছে, সেটা লুম্পেনদের হাতে ছেড়ে দিতে পারি না। তো সেইটা আপনার কেন মনে হয়েছিল? এটা আমার এখনও মনে হয়। কেন? প্রায় কত বছর, 25 বছর 26 বছর হয়ে গেল। 98 সালে দুর্গাপুজো শুরু করেছি, হুম। এখনও চালিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত কোনো দুর্গাপুজো কমিটির থেকে আমি একটা পয়সা নিয়ে আমি আমার ওই দামি সিগারেট আমি খাইনি, মানে আমি কোনো অনারিয়াম নিইনি, কাজ করেছি। এবছর থেকে নেব। আচ্ছা। এবং শুরুটা করেছিলাম হাতিবাগান সার্বজনীনে, 60,000 টাকা বাজেট। সেই 60,000 টাকা বাজেটটা কিন্তু আমি নিজের পকেট থেকে দিয়েছিলাম। মানে আপনি আপনার ব্যক্তিগত ফিস ছাড়া করেছেন? হ্যাঁ, এখন অবধি করে এসেছি, কিন্তু এবছর থেকে করবো না। আচ্ছা, এটা আমাদের ধারণা ছিল না। ধারণা ছিল না, না এগুলো জানা দরকার মানুষের, কারণ এর তো কোনো প্রমাণ্য ইতিহাস নেই। হুম। যেমন দুর্গাপুজোতে 98 থেকে আমি থিম মিউজিক চালু করি। কিছু পরে আমি আলোক সম্পাদনা করার জন্য কিছু মানুষজনদেরকে ডাকি, সব ফিল্ডের মানুষকে একত্রিত করার চেষ্টা করি। শিল্পটা তো এটা শুধুমাত্র দৃশ্যশিল্প নয়, সব কিছু মিলিয়ে একটা আনুষঙ্গিক যা কিছু আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জীবনের শিল্প, একটা অন্নপূর্ণা শিল্প। যে শিল্পটা করলে পরে মানুষ খেতে পায়, আনন্দ পায়, উর্বরতা শক্তি বাড়ে। তো আমি এখনও পর্যন্ত নিইনি, এবছর থেকে নেবো। কারণ আমি যদি অতটা সময় দিই, সারা বছর সময় দিই, তাহলে আমারও তো খাওয়া পড়া আছে। আমি খাবো কি? সারা জীবন ধরে অন্যকে দেখবো। এবার আমার মনে হচ্ছে যে নিজেকে দেখার সময় চলে এসছে, নিজের কথা বলার সময় চলে এসছে। যার জন্য এবারে অনেক দিন টানা মাঞ্জায় খেলেছি, এবার লাটা মাঞ্জায় খেলবো। যখন মনে হবে যে একটা ভালো বল পেয়েছি, 6 মারবো, 4 মারবো, কিন্তু ডিফেন্স খেলবো, হারাকিরি করবো না আর। কারণ এই যে তুমি বললে না যে লুম্পেন উমুক তুমুক, কারণ সহজ কথাটা সহজ হয়ে বলার জন্য তো জীবনানন্দ দাশ জন্মেছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন, শঙ্খ ঘোষ জন্মেছিলেন। না, আমি বলছি কোথায় গিয়ে এটা মনে হচ্ছে যে মনে হচ্ছে তো, কারণ আমি সরাসরি বললে পরে তারা হয়তো তাদের হাতে ঘা লাগলে পর আমার কিছু এসে যায় না। কারণ দুর্গাপুজোটা আমি বেসিক্যালি বলে এসেছি, দিস ইজ আ আনঅর্গানাইজ সেক্টর। সারা পৃথিবীতে তাই, সারা পৃথিবীতে শিল্প হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। এটাকে যেদিনকে অর্গানাইজড করা হবে সেদিনকে কিন্তু লুম্পেনদের হাতে চলে যাবে। এটা কেউ পারবে না অর্গানাইজড করতে। আজকে আমরা যদি ভারতবর্ষে দেখি, পাল যুগে, সেন যুগে, মৌর্য যুগে বিভিন্ন জায়গায় টেম্পল স্কাল্পচার বা স্থাপত্য স্কাল্পচার হয়েছে, বা অজন্তা হয়েছে, ইলোরা হয়েছে, সব কিছু হয়েছে। যেদিনকে অর্গানাইজড হবে সেদিকে কিন্তু সব শেষ হয়ে যাবে। আজকে অর্গানাইজ ছিল না বলে আজকে ইলোরার একটা কেভের মধ্যে শৈব, জৈন, বুদ্ধিস্ট তিনটে সমন্বয়ে এত বড় একটা কালচারাল সমন্বয় ঘটেছিল। ওই রকম পৃথিবীর বিস্ময় এক স্কাল্পচার তৈরি হয়েছে, মনোলিথিক স্কাল্পচার অজন্তায়। তাই শ্রমণরা গুহা খুঁড়ে 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 বার করে ভেবেছে এখানে আমরা তপস্যা করতে পারবো। এইভাবে জাতকের কাহিনী বলেছে, যদি কারোর অঙ্গুলি এনে থাকতো, অর্গানাইজড হতো, তার কিন্তু আর অজন্তা ইলোরা ওই মহিমান্বিত হতো না। বা কোণারকের মন্দির, ওই মানে চারিদিকে পুরো ফসলের ক্ষেত, কৃষকরা এসে দেখে যাচ্ছে, ওদেরই জীবনযাপনের কথা বলা হয়েছে, মানুষের কথা বলা হয়েছে, তাহলে আর হতো না। রাজা কিন্তু নিজের কাহিনী বলেননি ওখানে, বা দেবতা কিন্তু ওই এক জায়গায় উত্তীর্ণ ছিলেন, উনি কিন্তু বলেনি যে আমাকে নিয়েই তোমরা প্রচার করো। যার জন্যই মানে শিল্পের ক্ষেত্রে এই যে দাদাগিরি, লুম্পেনগিরি, আমরা রাজত্ব করবে হবে না। দুর্গাপূজার ক্ষেত্রে যতদিন সনাতন দিন না বেঁচে আছে ততদিন হবে না। অনেক ছড়ি ঘোরানো দেখছি, অনেক কিছুভাবে অর্গানাইজড করার চেষ্টা করা হচ্ছে। চেষ্টা চরিত্র করুক না। আসলে আমরা কয়েকজন শিল্পী মিলে চেষ্টা করলাম একটা শিল্প বিপ্লব করার। সবাই যখন সারা পৃথিবী জুড়ে
পাশ্চাত্যে বিশেষ করে ওয়েস্টার্ন আর্টেতে বারবার ধরে বলছে, যেখান থেকে আমরা ধার নিচ্ছি প্রত্যেক মুহূর্তে, যে শিল্প হবে সেকুলার। কে তোমার মাথার দিব্যি দিয়েছে শিল্প সেকুলার হবে? অজন্তা সেকুলার, ইলোরা সেকুলার, কোনারক মন্দির সেকুলার, না পুরীর মন্দির সেকুলার, না ভীমবেটকা সেকুলার? গোটা পৃথিবী জুড়ে শুরুই তো হয়েছে ধর্মকে কেন্দ্র করে। হঠাৎ করে তোমার মনে হচ্ছে যে শিল্পকে সেকুলার করে তুলতে হবে, কারণ আমেরিকানরা এসব কথা বলছে বা পাশ্চাত্য এসব কথা বলছে। আমার দেশে কিছু আর্টিস্ট এসব শব্দ টব্দ শুনে নিয়ে গিয়ে দুর্গাপুজোর ক্ষেত্রে বলতে শুরু করলো দুর্গাপুজো হবে সেকুলার। আরে 10টা হাত নিয়ে যে মেয়েটা রয়েছে, এতদিনের এত গল্প, এত প্রভাবনতা, হ্যাঁ, তাকে বাদ দেওয়ার তো প্রবণতা, তাহলে তার নামটাই বাদ দিয়ে দাও, দুর্গাপুজোর নামটা বাদ দিয়ে দিলে তো হয়ে যায়। আপনার কি কোথাও মনে হয় যে এই যে দুর্গাপুজোর যে শিল্প, মানে আপনার সাথে খোলাখুলি যখন আলোচনা হচ্ছে তাহলে এই কথাগুলো হোক, যে এই যে দুর্গাপুজোর যে শিল্প বা যে কোনো শিল্প আমাদের দেশে বা বিশেষত আমাদের রাজ্যে, ইজ দেয়ার এনি, মানে সেখানে কি কোনো রাজনীতির অতিরিক্ত প্রভাব পড়তে শুরু করেছে বা অ্যাডমিনিস্ট্রেশনের অতিরিক্ত রেগুলেশন পড়তে শুরু করেছে? দেখো, একটা কথা বলি তোমাকে পরিষ্কার, আমি তো আলিমুদ্দিনের ছেলে বেসিক্যালি, আমি বামপন্থী বেশি করে, মনে প্রায় বিশ্বাস করি, আমার রক্তের মধ্যে বইছে। ওই সময় যখন আমি পুজো শুরু করেছি তখন এরা কোনোদিনও বাধা দেয়নি, সিপিএম গভর্নমেন্ট এগিয়েও আসেনি। তার মানে কি, না ধরি মাছ না ছুঁই পানি, তোমরা তোমাদের করছো করো, হ্যাঁ, শিল্প করবে, শিল্পের দাম কেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে, শিল্প হবে সাধারণ মানুষের জন্য। তাহলে আমাদের কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচা করে আর্ট কলেজে পড়বো, পড়াশোনা করব, করার পরে রাস্তায় বসে বসে ওই পটের পেন্টিং করব, আসলে মুড়ি মিছরি সব এক করে ফেলেছিল তখন। সেক্ষেত্রে আমি যদি বলি যে ধরুন বিশেষত আফটার 2011, মানে তৃণমূল জামানাতে আপনারা কি কোথাও শিল্পীর স্বাধীনতাতে হস্তক্ষেপ দেখেছেন? এগুলো যেটা হয়েছে সেটা মানে ভুলভাল কিছু জিনিসপত্র হয়েছে আর কি। আপনার কি মনে হয় না যে রাষ্ট্রশক্তি এক্সেপ্ট স্পন্সরশিপ যদি শিল্পীর কাজের মধ্যে ইন্টারফারেন্স করে, সেক্ষেত্রে শিল্পীর স্বাধীনতায় কোথাও হস্তক্ষেপ করতে পারে? ইট ইজ নট অনলি অ্যাপ্লিকেবল ফর বেঙ্গল, আমি বলছি এন্টায়ার ইন্ডিয়ার সিনারিও দিয়েও যদি আপনি বলেন। তো এই তো আমি কদিন আগে ঔরঙ্গাবাদে জয় শ্রীরাম মেডিকেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজের একটা বিশাল বড় শ্রীরামের মূর্তি তৈরি করলাম, 45 ফুট, মানে 4.5 তলা বাড়ির সমান, মহারাষ্ট্রে। সে বিশাল বড়, মানে 42 একর জায়গা নিয়ে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, ইনস্টিটিউট তৈরি হচ্ছে, সেটা রানিং, পড়ানো হচ্ছে রীতিমতো। ওখানে করলাম, কেউ এখান থেকে যেহেতু রামের মূর্তি তৈরি করছে, তুমি তো বিজেপি হয়ে গেলে। আরে আমার ঐতিহ্য, যাদেরকে নিয়ে বেঁচেছি, যাদের মানে একটা মহাকাব্যের নায়ক, হ্যাঁ, এ কার সম্পত্তি? আমি করছি পুরাণের একটা গল্প, একটা ইতিহাস থেকে তুলে আসা এক নায়কের গল্প করেছি, তার মূর্তি তৈরি করতে, দ্যাট ইজ কমিশন মার্ক। রাম তো আমাকে খেতে পড়তে দিয়েছে, তুমি তো খেতে পড়তে দাওনি বাবু আমাকে, তো গল্প করছো কেন? মানে এখন বলছেন ভগবানের ওপর রাজনৈতিক পরিচয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এ তো করে ফেলেছে এখন, মানে জয় শিয়ারাম আগে বলতাম, বা আগে মানে সপ্তাহ গেলে পরে নন বেঙ্গলদের, হ্যাঁ, হর কাজি রাম নাম সত্যি হ্যাঁ, এটা বলে ফেলাও এখন যদি অন্যায় হয়ে যায় কারোর পক্ষে খুব মুশকিল। হ্যাঁ, আজকে ভূতের ভয় পেলে পরে রাম 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 ভূতের গল্পে করতে দেখেছি, সেটা করলে পরে বলবে এই বিজেপিকে সমর্থন করতে যাচ্ছে, এ খুব মুশকিল এখন। তো এটা কিন্তু মানে আমি বলছি, এটা মানে হিউম্যান হিসেবে নিয়ে নিতে হবে, এটা নিয়ে বেশি মানে তেতে গেলে চলবে না। এই আপনাকে আমি দেখেছি যে বিভিন্ন মিডিয়াতে উঠে এসেছিল যে আপনার একাডেমি অফ ফাইন আর্টসের একটি আর্ট এক্সিবিশন নিয়ে তৎকালীন শাসক দল বা বর্তমান তৃণমূলের কিছু মানুষজনের একটা বিক্ষোভ, পুলিশ আসা, এবং এই আপনি তৎকালীন সময়ে এই শাসক দলের কিছু অংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মিডিয়ার সামনে। তো তারপর থেকে এই শিফটটা কি করে হলো? আসলে এর জন্য না, মানে ধরো তোমার পডকাস্টে সে কথা বলছি, আমি খুব স্বচ্ছন্দ বোধ করছি। ঘটনাটা ঘটেছে যে পোস্তা ব্রিজ কোলাপস করে গেছে,
সেখান থেকে আমি কিছু ফুটেজ মানে বিভিন্ন মানে টেলিভিশন মিডিয়া, পেপার মিডিয়া সব থেকে নিয়ে কালেক্ট করেছি, করে নিয়ে আমি ওখানে গিয়ে, তখন আমাদের যে সিপি ছিলেন, আমার কিছু মনে নেই, তার থেকে পারমিশন নিয়ে আমি ওখানে আমি টুকরো টুকরো কিছু শুটিং করেছি, যে এতগুলো মানুষ মারা গেছে, মেবি তারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, তাদের ফিউনারাল করব করে আমি একটা বড় কলসি নিয়ে গেছি, তার মধ্যে ওখানকার তো মাটি তুলেছি, তুলে নিয়ে কাঁধে করে এসেছি ওইটুকু, এবং বাড়িতে এসে বিশাল বড় একটা কাপড়ের মধ্যে সেটা রেখে একটা অশোক গাছ মানে অশ্বত্থ গাছ তার মধ্যে পুঁতেছিলাম, যদি মাটি হয় তাহলে বেঁচে যাবে, আর যদি সিমেন্ট হয় তাহলে বাঁচবে না। ওখানে কিছু ড্রয়িং করেছিলাম। আর ভিডিওটা তুমি অবশ্য এখন আর, কারণ ফেসবুক থেকে গত কয়েকদিন আগে তুলে নিয়েছে, এটা এটা মানে অনেক কিছু প্রবলেম আছে বলে আমার কাছে আছে, তোমাকে দেখাবো আমি, কানে হেডফোন দিয়ে শুনো, তার মানে সব কিছু ক্যাওয়াজ টাওয়াজ নিয়ে। তো ওইটা হুসেন সাহেবের সেন্টিনারি, আমাদের যে গ্রুপ আছে মানে পেন্টিংয়ের গ্রুপ, পেন্টার্সদের গ্রুপ, পেন্টার স্কাল্পটারদের গ্রুপ, রেড রিফ্লেকশন অফ অ্যানাদার ডে, আমরা সেন্টিনারি পালন করছিলাম সারা একাডেমি জুড়ে, এবং একাডেমি বাইরে বিশাল বড় স্ক্রিন টাঙিয়ে পার্ট অফ দ্য এক্সিবিশন আমি ওই সময়, যেহেতু খুব কন্টেম্পোরারি একটা সাবজেক্ট, আমি ওটা চালিয়েছিলাম। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন একদম শেষ দিনতে পুলিশ এসে সমস্ত বন্ধ করে দিল, বাট কোনো কারণ নেই, না এটা তোমার কে কন্টেন্টটা কে করেছে কিছু বলতে পারবে না। যে ঘটনাটা ঘটছে ওটা আমার রেকর্ডিং করা কিচ্ছু নয়, কিন্তু আমি ওখানে লেখাই আছে যে এগুলো সব বিভিন্ন মিডিয়া থেকে নেওয়া, তাদের নামও দেওয়া ছিল। অসুবিধে হয়েছে, তো তার কিছুদিন পরে ভোট ছিল, এসে পুলিশ এসে বললাম আপনারা দেখুন এখানে অসঙ্গতি কোথায়, বলে অসঙ্গতি কিছু নেই, বলে তার ওপর আমাদের ওপর প্রেশার আছে, এটা বন্ধ করতে হবে, বন্ধ করে দিলাম। এবারে পুলিশ ধরবে, অ্যারেস্ট করবে, অমুক করবে, তমুক করবে, সব কিছু কথাবার্তা। আমার এক ভাই, হ্যাঁ লিঙ্গুইস্ট, অভিষেক সরকার, ওর সঙ্গে নিয়ম চমস্কি মহাশয়ের মারাত্মক যোগাযোগ, ওর ডাইরেক্ট ছাত্র। তখন অভিষেককে বলছে, অভিষেক তুমি মিস্টার দিনদাকে চিন্তা করতে বারণ করো, যদি কোনো সমন আসে, হ্যাঁ অন্তত 11 ঘন্টা রুখে দাও, তাহলে নিয়ম চমস্কি কিন্তু কলকাতা এয়ারপোর্টে এসে হাজির হয়ে যাবে। আই নো সনাতন দা ইজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট পেইন্টার, এই শব্দটা আমার কানের মধ্যে এসেছিল স্পিকারে। এখন কেউ যদি বলে না উনি মিথ্যে বলছেন, তাহলে মিথ্যে, আমার জন্মও মিথ্যে, আমি এখানে বসে স্পিকারে কথা বলছি, সব কিছু তার সাক্ষী থাকতে পারে না ভিডিও। আমার সৌভাগ্য যে নিয়ম চমস্কি মহাশয় আমাকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট পেইন্টার হিসেবে ছাপ মেরেছেন, আমি নিজে তাই মনে করি। কারণ আমি কোনোদিনও গজদন্ত মিনারে বসে ছবি আঁকিনি, আঁকার কথা চিন্তাও করিনি, করবও না কোনোদিনও। তারপরে তো 2 বছর ধরে, তারপরে ববিদা তার জামাইকে দিয়ে বললো যে, ববিদার সঙ্গে 5 বছরের কন্ট্যাক্ট ছিল, পুজো করা 2 বছর করেছি। তারপর 2 দিন পরেই ববিদা জামাইকে দিয়ে বললো যে আমরা এবছর বাজেট খুব কম, পুজো করতে পারবো না, আপনাকে দিয়ে করাতে পারবো না। কিচ্ছু এসে যায় না, কলকাতার কোনো পুজো 2 বছর কোনো পুজো দেয়নি আমাকে। এই কারণটা কি আপনার কি মনে হয়, যে আপনি একটু বেশি প্রতিবাদ করে আমি তো ভাবিনি কিছু, সব থেকে বড় কথা পুজোটা করলাম না, মানে আমি 2টো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম। হ্যাঁ, 2 দিনের জায়গায় আমি 20 দিন আমার মডেলকে ডাকলাম, প্র্যাকটিস করলাম, ওয়ার্ল্ড বডি পেন্টিং চ্যাম্পিয়নশিপে গিয়ে পরপর 16-17 আমি ফার্স্ট হলাম। মানে আপনার কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্ন থাকতে পারে না, ডেফিনেটলি সেখানে অন্যরকম কিছু একটা জটিল। আসলে কি জানো তো, এখানে হয়েছে কি, আজকে ধরো 50 বয়স আমার, তো আমাকে যতটা দেখে মানে বোকা মনে হয়, ততটা আমি বোকা নই, আর চালাক তো নই একদম। যারা ভাবে যে একে দিয়ে এতটা খোঁচালে পরে কাজ হবে, ভাবছে হয়তো অনেক কিছু, আমাকে দিয়ে কার্যসিদ্ধি হবে, আসলে হবে না। আমি যেটা ভাবি সেটাই করব। আমি যেটা জীবনযাপনে যা কিছুতে আমি বিলিভ করি, আমি বিলং করি, সেটা ছাড়া আমি কিছু ভাববো না, করবো না। মানে আমি ওই জন্য মানে যারা ধরো এরপরও তো তোমার এই পডকাস্ট নিয়ে বা এর আগেও তুমি যেটা নিয়ে বলছিলে, আমি লুমপেন টুমপেন বলেছি, আমি বেশ বলেছি, আবার বলবো। মনে হয় না যে আপনি শাসক দলের রোষে পড়তে পারেন? না না, এখানে আমি শাসক দলকে রোষে পড়বো কেন? পড়বো দুর্গাপুজো যদি লুমপেনদের হাতে চলে যায়, যারা শাসক দল আছে তারা এফেক্টেড হবে না? তাদের উপর দায়ভার পড়বে না? শাসক দল বুঝবে। শোনো, তোমাকে আবার আর কথা বলি, যেখানে আমি বারবার ধরে বলে এসেছি,
রাষ্ট্রকে পরিবর্তন করা কিন্তু শিল্পী, সাহিত্যিক, কবি, ছবি আঁকিয়ে অ্যাকাডেমিশিয়ানসদের কাজ নয়, ফিলোসফারদের কাজ নয়। রাষ্ট্রকে শাসন করার জন্য, পরিবর্তন করার জন্য রাষ্ট্রনেতাদের প্রয়োজন। সেই রাষ্ট্রনেতাদের কানে এবং মাথায় মন্ত্র গোজার জন্য আমাদের প্রয়োজন। শিল্পী, সাহিত্যিক, অ্যাকাডেমিশিয়ানস, ফিলোসফার এদের দরকার। আমাদের কাজ কিন্তু রাস্তায় নেমে বিপ্লব করা নয়। যখন সমাজের খুব ক্রান্তিকাল আসবে তখন কিন্তু এই মানুষগুলোই কিন্তু আবার রাস্তায় নামবে। এই আজকে অনেকে ট্রোল করে না, কোথায় গেল বুদ্ধিজীবীরা, উমুক করলো তুমুক করলো। বুদ্ধিজীবীদের খাওয়া পড়া কে দেবে? এই বিপ্লব দেবে? তাদের পড়াশোনার খরচাটা কে চালিয়েছে? কিন্তু এই বুদ্ধিজীবীরাই তো এককালে রাস্তায় নেমেছিল যখন সমাজের ক্রান্তিকাল ছিল। আপনার মনে হয় সেই ক্রান্তিকালটা এখনো আসেনি? আমি তো নেমেছিলাম কিছুদিন আগে। আর যে ঘরে যখন আমার বোনটাকে ওইভাবে রেপ করে হত্যা করা হয়েছিল, আমি তো নেমেছিলাম রাস্তায়। আমার মনে হয়েছিল, আমার বিবেকে দংশন করেছিল যে আমার ঘরেও তো দুটো মেয়ে রয়েছে, তারাও আজকে অনিশ্চিত তাদের জীবনযাপন নিয়ে, রাস্তাঘাটে চলাফেরা নিয়ে। নেমেছিলাম রাস্তায়। আজকের ডেটে চিত্রশিল্প মানে আপনার একটা বড় দিক, মানে বহু মানুষ কলকাতার মানে দুর্গাপূজার জন্য আপনাকে চেনে। আবার আমি ব্যক্তিগতভাবে আপনার যে ছবি, যে 3D আর্ট, সেগুলোর প্রতিও একটা খুব বড় ফ্যান। আপনার কি মনে হয় যে আজকের ডেটে এই 2026-এ AI যখন আসছে বা ইত্যাদি ইত্যাদি ঘটছে, চিত্রশিল্প এবং চিত্রশিল্পীদের অবস্থান বা ভবিষ্যৎটা কি? গ্রহণযোগ্যতা বাড়বে আরও সোসাইটিতে, মানবিক হয়ে উঠতে হবে তো কোনো একটা জায়গায়। আমারও মত সেটা। হ্যাঁ, এবং হিউম্যান টাচ থাকবে তার মধ্যে। এই ধরো আমি বলছি লুই ভিতো, আরমেস, গুচি, এই যে উৎকুতুর যে শব্দটা দীর্ঘদিন ধরে এসেছে, উৎকুতুর, আমরা ওই পর্যায়ে পড়ি না, কিন্তু আমি তো এককভাবে লড়ছি। আমার হাতের ছোঁয়াটা থাকবে ওখানে, আমার ঘাম, রক্ত, আমার মেধা, সব কিছু, ভালোবাসা, প্রেম, অপ্রেমের জ্বালা ওই কাজের মধ্যে লুকিয়ে থাকবে, যেটা এআই দিতে পারবে না। যার জন্য সারা পৃথিবীতে এখন গ্রহণযোগ্যতা বাড়ছে, হাতের কাজের, শ্রমের গ্রহণযোগ্যতা বাড়ছে। এখানে অবশ্য অন্য শব্দ চলে আসছে, হ্যাঁ, শ্রমের বিবর্তন, উমুক তুমুক, হ্যাঁ তারা নিয়ে কমিউনিটি মুক্ত, এটা অন্য গল্প, সেটা নয় পরে হবে। শ্রমের একটা দাম আছে, মনুষ্যত্বের একটা দাম আছে, মানবিকতার একটা দাম আছে, মেধার একটা দাম এই গন্ধ। এই কিছুদিন পরে আমার একটা প্রজেক্ট কাজ আছে যে সারা ভারতবর্ষে বিভিন্ন আনাচে কানাচে থেকে পুরনো ব্যাগ, হ্যান্ড ব্যাগ আমি জোগাড় করে নিয়ে ওটা নিয়ে একটা কাজ করব, যার মধ্যে কত মানুষের ভালোবাসা, প্রেম, তাদের জমানোর টাকা পয়সা জমানো, তাদের রক্ষা, সব কিছু করার মধ্যে ভালোবাসা, আক্ষেপ লুকিয়ে আছে। সেই পরিত্যক্ত ব্যাগগুলো দিয়ে আমি একটা কাজ করব। গ্রেট। আপনার থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কর্মসূত্রে আমার সাথে, আমি যে সংস্থার সাথে জড়িত, সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র, এখানে বহু প্রান্তিক গ্রামের শিল্পীরাও রয়েছেন। বহু মানুষ আমাকে জিজ্ঞেস করে যে, বলে যখন কথাবার্তা হয়, যে একটাই আফসোস যে মানে চিত্রশিল্প নিয়ে আছি, মন ভালো আছে, কিন্তু হয়তো ব্যাংক অ্যাকাউন্টটা ভালো নেই। আসলে এটা না এক কথা দু কথার আনসার নয়, ব্যাখ্যা করুন। যেমন ধরো আমি শিল্পের কাছে কি চাইছি, তোমার চাইতে হবে মন দিয়ে, মন দিয়ে চাইতে হবে। চাইতে গেলে পরে তুমি তো ওইদিকে ক্রিকেট খেলবে, এদিকে শিল্প নিয়ে কথা বলবে, তো হতে পারে না। তোমাকে শিল্প নিয়ে অন্তত 12-14 ঘন্টা কাটাতে হবে। আর একটা কথা আবার বলছি, যে খাতা দেখে গান গাওয়া, সারেগামা পাধানিসা সানিধাবা মাগারেসা, এর বাইরে তো বেরোতে পারবে না। এই 7টা স্বরকে যদি মাস্টারমশাইয়ের মধ্যে বা আমাদের উত্তরসূরিদের মতন করে যদি একই রকম রেওয়াজ করা যায়, তাহলে হবে না, এগোবে না। তানসেন যেভাবে গেয়েছিলেন, ভীমসেন যোশী কিন্তু সেইভাবে গাননি, বা আচার্য পণ্ডিত মানে বৈশ্যদেব চট্টোপাধ্যায় এইভাবে গান গাননি। প্রত্যেক সময় না ইনোভেশন হয়েছে, পরিবর্তন, ইনভেনশন হয়েছে, প্রত্যেক সময় ইনভেনশন হয়েছে। আমার মতন করে সকালের আজকে আমি একরকম গাইলাম, কালকে আমি একরকম গাইবো না, হতে পারে না এটা। তো আজকে যারা মনে করছে ছবি আঁকছি মন ভরছে, তারা জানে না কেন ছবি আঁকছি। আজকে এই ক্রান্তিকালেতে, কোভিডোত্তর যুগে, এত বড় কোভিড নিয়ে এত বড় সারা পৃথিবীতে একটা অতিমারি মহামারী হয়ে গেল,
তারপরও ছবি আঁকার কোনো প্রয়োজন আছে কি? আমার কাছে বড় রেলিভেন্ট প্রশ্ন, আমাকেও কুঁড়ে কুঁড়ে খায় প্রত্যেকটা মুহূর্তে। শিল্পের প্রয়োজন আছে কি কিছু? এই প্রশ্নটা আসে বলে আবার শিল্প আস্তে আস্তে করে আবার গড়ে উঠছে, আবার নতুন করে গড়ে উঠছে, পট পরিবর্তন আমার করছে। মনে হয় বেঁচে থাকার জন্যই শিল্পের প্রয়োজন আছে, মানে না হলে মানুষ বাঁচবে কি নিয়ে? হয়তো তাই। যদি আমরা শুধু খাবার জোগাড় করতেই না, ব্যস্ত আমি তো ওই থাকি। জন্য প্রথমে তোমাকে গল্প করতে করতে বলছিলাম যে ওই সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কাটিয়া গেছে অনেক জীবন, আমার মাতা কি তাহাদের মতন? তা তো না, কোনো একটা জায়গা তো উন্নতি হতেই হবে। আমি আপনাকে একটা লাস্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে যে শিল্পী হিসাবে এই যে একটা দীর্ঘ জার্নি, এত মানুষের ভালোবাসা, আপনার কি মনে হয় যে সব থেকে বড় প্রাপ্তিটা কি আপনার লাইফে? আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখন পারিবারিক দারিদ্রতার কারণে 3 মাস কলেজ যাইনি, আচ্ছা। অনেকগুলো প্রজেক্ট জমা দিইনি। হঠাৎ দুপুরবেলা একদিন বাড়িতে বসে আছি, হঠাৎ দেখলাম দীপালি দি, গণেশালী মাস্টারমশাই, নিরঞ্জন প্রধান, বাঁধনদা ট্যাক্সি থেকে নেমে আসছে। তখন এই সোয়ার কোথায় যাচ্ছিস, দাঁড়া। বাঁধনদা, চল গঙ্গার ধারে চল। গেলাম, গিয়ে কলেজ যাস না কেন, এটা সেটা বলতে গেল, এই চুপ কর, কাল থেকে কলেজ যাবি। পল্টুকে বলা আছে তোর রংপত্র যা আছে সব লাগিয়ে দিয়ে দেবে। গণেশবাবু 500 টাকা দিলেন, নিরঞ্জনবাবু 500 টাকা দিলেন। এটা শিল্পী হিসেবে না, এই যে মানুষ হিসেবে গার্জেন পাওয়া একটার পর একটা, এটা ভয়ঙ্কর। আর যেদিনকে ফার্স্ট হয়েছিলাম, বাড়িতে এসে মাকে বাবাকে বলেছিলাম, বাট তাদের মুখ চোখে কোনো কিছু দেখিনি আমি। তুমি যেমন আছো তেমন থাকো ভাই, চোর ছাচর হয়ে যাওনি, লুম্পেন হয়ে যাওনি, দ্যাটস এনাফ। নলিন সরকার স্ট্রিটে পুজোতে জুতো খেয়েছিলাম আমি দর্শকের কাছ থেকে, যে এত ভালো কাজ করেছেন কেন। এটা বোধহয় একটা বড় পাওনা। মানে হ্যাঁ, দর্শকের মানে রাজ্যপালের সে 3 ঘন্টা সমস্ত কিছু কোলাপস হয়ে গেছে, সমস্ত বন্ধ, লোকজন দাঁড়িয়ে ঘেমে এনে একশা কাণ্ড দিয়ে জুতো ছুঁড়ে মারলো আমাকে। তখন আমার কাছে হচ্ছে দড়ি সামলানো, মানুষের সঙ্গে ইন্টারেক্ট করা, ভলেন্টিয়ারি করা, জুতো ছুঁড়ে মারলো, সপাটে লাগলো। আপনি ভলেন্টিয়ারি করছিলেন? আমি ভলেন্টারি করার জন্যই পুজোটা করি মূলত। আমি পাবলিকের সঙ্গে ইন্টারাক্ট করি, সেটা ও দেখেছে এবছরে। কারণ আমি ভালোবাসি এটা। কারণ আমি বলছি তো, আমি অজন্তা মিনারে বসে ছবি আঁকি বা শিল্প করার চিন্তা করি না, যে আমি ভাই সনাতন দিন না, তোমরা আমাকে স্যালুট করো, মান্য করো, আমাকে লাল গাড়ি চেপে ঘুরে বেড়াও। হ্যাঁ, ওসব আমি কিচ্ছু না। আমি একদম সাধারণ মানুষের সঙ্গে ইন্টারাক্ট করব। কেন করেছি, কী জন্য করছি, আমাকে প্রশ্ন করো। হুম। সবার সঙ্গে সেলফি তুলবো, আমার ভালো লাগে খুব। এই যে আস্তে আস্তে করে মানুষের মনের মধ্যে গেঁথে যাচ্ছি না, কেউ কিন্তু হাঁটাতে পারবে না আমাকে। সে আমি যে রঙেই আমাকে চোবানো হোক না কেন, হ্যাঁ, আমি কিন্তু সনাতন দিনে থাকবো। এটা কিন্তু অনেক বড় পাওনা। সব থেকে বড় কথা, মানে পশ্চিমবাংলা ছাড়িয়ে পশ্চিমবাংলার বাইরেও, বিদেশে, এবং ধরো অস্ট্রিয়াতে, বিশেষ করে ইউরোপে আমার প্রচুর বন্ধু। তুমি জার্মানিতে গিয়ে খোঁজ করবে, সনাতন দিন না বললে পরে অনেকেই বলে দেবে যে না, ও তো এরকম 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, হ্যাঁ, আমাদের ভালো গাইড টিচার, তো অনেক ভালোবাসার লোকজন আছে। তো এইটা কিন্তু পাওয়াটা বড় কথা নয়। একজন পলিটিশিয়ান হলে পরে কিন্তু এটা পেতাম না আমি কোনোদিনও। আপনার শৈল্পিক জীবন এরমভাবেই চলুক, এরকমই হাসি খুশি থাকুন, এই আশা রাখি। অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আশা করি আপনার আড্ডাটা ভালোই লাগলো। না, আমারও ভালো লাগলো, কারণ তুমি অনেক খোলাখুলি হ্যাঁ। কথা বললে। আমিও মানে কিছু কিছু এড়িয়ে গেলাম, একটু ডিফেন্স খেললাম। হ্যাঁ, কারণ সময়টা তো বড্ড অসময়, দুঃসময়, সেটা বুঝতেই পারছো। সবসময় একটু ডিপ্লোম্যাটিক্যালি খেলতে হয় কোনো কোনো সময়। হ্যাঁ, ডিপ্লোমেসি মেনটেন করতে হয়, কিছু করার নেই। হ্যাঁ, আমি ঠিক করে এসেছিলাম যে আজকে এইটা বলে আপনি আবার গোটা পডকাস্টে যেটা বললেন সেটা ঘুরিয়ে দিলেন। হোক, আমি চাই এটাই হোক। মহারাজ সে আবার এসেছে ফিরিয়া। আরে আমার তো যবনিকা নামেনি এখনো, আমাকে কেন আমি স্বর্গে চলে যাবো আপনাকে আশীর্বাদ করিয়া? মানে আমাকে তো সেই দাশু পাগলার গল্প করতে হবে আবার। তুমি চালাও, আবার নতুন করে আবার চালাও, যে কোনো দিন উল্টো দিকে বসি, নিজেতে বসি, শিওর, আবার শিওর, অন্য গল্প হবে, ডেফিনেটলি, আবার মানুষের গল্প হবে। ডেফিনেটলি। আপনারাও প্রশ্ন করবেন,
উনি প্রশ্ন ভালোবাসেন, আর আপনাদের সেই প্রশ্ন নিয়ে ওনাকে আবার আমরা আমাদের পডকাস্টে নিয়ে আসবো। আজকের জন্য অনেক ধন্যবাদ।